প্রতিদিন সংবাদ দুপুরে সবাইকে স্বাগত। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাজার নিয়ন্ত্রণে আলুর দাম নির্ধারণ, পাইকারিতে 25 ও খুচরায় প্রতি কেজি 30 টাকা। দশ বছরে ধর্ষণ মামলার মাত্র 3% নিষ্পত্তি, 98 ভাগেরও বেশি আসামি খালাস। ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে 7 দফা নির্দেশনা হাইকোর্টের, পরোয়ানা কার্যকরের আগে নিশ্চিত হতে হবে। পুলিশের জব্দ করা ট্রাক গাড়িতে দখল খেলার মাঠ, ডিএনসিসিকে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ, চলবে নিয়মিত অভিযান, জেলেদের জন্য প্রণোদনা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। বাজার নিয়ন্ত্রণে আলু বিক্রিতে দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ 30 টাকা কেজি দরে বিক্রি করতে হবে আলু। আজ এ বিষয়ে নির্দেশনা জারি করে কৃষি বিপণন অধিদপ্তর। নির্ধারিত দাম অনুযায়ী পাইকারিতে আলুর দাম নির্ধারণ করা হয়েছে 25 টাকা, আর কোল্ড স্টোরেজে থাকা আলু বিক্রি করতে হবে 23 টাকা। বাজারের দাম ও সরবরাহ বিশ্লেষণ করে এ দাম নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দাম অনুযায়ী আলু বিক্রির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে। কোনো পদক্ষেপে লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে। চাল, ডাল, আলু, আদা, রসুন কিংবা সবজি সহ সব পণ্যের দাম বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। দাম নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ বাড়ানোর পাশাপাশি তদারকির তাগিদ বাজার বিশ্লেষকদের। আইনে থাকলেও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো। গত 10 বছরে মাত্র 3% ধর্ষণ মামলা নিষ্পত্তি হয়েছে। আদালত সংশ্লিষ্টরা বিচারে বিলম্বের জন্য সাক্ষী হাজিরে জটিলতা সহ বিভিন্ন কারণের কথা বলছেন। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, কেবল সাজা কঠোর করলেই হবে না, দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে 2017 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের মামলার বিচার কাজ শেষ হয়নি এখনও। অথচ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলা শেষ করার কথা 180 দিনের মধ্যে। এসব ট্রাইব্যুনালের বিচার সংশ্লিষ্টরা বলছেন, উপযুক্ত সাক্ষী না থাকা, সাক্ষী হাজির না হওয়া, ধর্ষণ মামলা আপোষযোগ্য না হলেও আদালতের বাইরে মীমাংসা, প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, মামলা চালাতে বাদীর অনাগ্রহ বিচার নিষ্পত্তিতে বিলম্বের কারণ। দেখা গেল অনেক সময় সাক্ষী আসলো না, আবার দেখা গেল বাদী বিবাদী দুজনে মিলে এসে বললেন যে আমরা যা করছি সব উভয়ে সম্মতিতে করছি, এই আসামি খালাস পেলে আমাদের কোনো আপত্তি নাই। এখন আদালতের সিদ্ধান্তের বিষয় তো কোনো পক্ষই প্রভাব সৃষ্টি করতে পারে না। আদালত যা মনে করে তাই রায় দেয়। আপোষীরা সাক্ষী দিতে চায় না, এটা একটা কারণ। আর অনেক সময় লেনদেনও আপোষ হয়, বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, সেটা রাজনৈতিক ভাবে বা আর্থিক ভাবে, সামাজিক ভাবে প্রভাবিত হয়ে লেনদেন হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, গত 10 বছরে মাত্র 3% ধর্ষণ মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোর মধ্যে ভুক্তভোগীদের পক্ষে রায় গেছে মাত্র 0.4%।
98.64% আসামি খালাস পেয়েছে। সাজা হয় মাত্র 1.36% আসামির। তারা বলছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বড় বিষয় নয়, জোর দিতে হবে মামলা দ্রুত নিষ্পত্তিতে। ধর্ষণের শিকার নারী যাতে ধর্ষকের মুখোমুখি না হয়ে ভিডিওর মাধ্যমে সাক্ষী দিতে পারে, ওইসব জায়গায় আমাদের নজর দিতে হবে। কিন্তু মৃত্যুদণ্ড ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করার পথ সুরাহা করবে না। দ্রুত বিচার এবং শাস্তির বিধান করা, এবং শাস্তিটা যদি যাবজ্জীবন হয় তাহলে আমৃত্যু যাবজ্জীবন, আমৃত্যু কারাবাস, এটা যাতে বোঝানো হয়। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী সারা দেশের 101টি ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 1,65,327টি মামলা বিচারাধীন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্ব পুনঃনিশ্চিত করতে 3 দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেনি বিগান। ভারত সফর শেষে দুপুরে দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছাবেন। তার সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, ইন্দো প্যাসিফিক জোটে যাবে বাংলাদেশ, তবে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে জড়াবে না ঢাকা। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেনি বিগান সফরের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৃহস্পতিবার স্টিফেন বিগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 16 অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি। যুক্তরাষ্ট্র যে কৌশলগত সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, স্টিফেনি বিগানের ঢাকা সফরে সেটা স্পষ্ট। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিয়োগের শর্তেই যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক জোটে অংশীদারিত্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ইন্ডো স্পেসিফিক ওইটা ওনারা বলবেন, আমাদের কোনো আপত্তি নেই সেইটাতে। তবে আমরা চাই যে ওইটার যদি ইফেক্টিভিটি বাড়াতে হয় তাহলে তারাও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা দে শুড কাম ফরওয়ার্ড। ওখানে দে হ্যাজ টু স্পেন্ড মানি, মুখে খালি বললেই হবে না, হ্যাঁ, দে হ্যাভ টু ইনভেস্ট। তাদের ইনফ্রাস্ট্রাকচারে তারা কোনো কন্ট্রিবিউশন নাই। তারা ডিফেন্সে যেতে চান, তারা ইকুইপমেন্ট বিক্রি করতে চান, আমরা তো ওই মারামারিতে নাই। ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে 7 দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ নির্দেশনা দেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 সচিব, আইন সচিব, আইজিপি, আইজি, প্রিজন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ সারা দেশের সব আদালতে এই নির্দেশনা পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। 7 দফা নির্দেশনায় বলা হয়েছে, কোনো আদালত পরোয়ানা দিলে তা কার্যকরের আগে সংশ্লিষ্ট আদালত থেকে তা নিশ্চিত হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। যার বিরুদ্ধে পরোয়ানা কার্যকর করা হবে তার মামলা নম্বর, বিচারকের স্বাক্ষর, সিল মোহর ঠিক কিনা তা যাচাই করতে হবে। কোনো বিষয়ে সন্দেহ হলে পরোয়ানা প্রস্তুতকারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে বলেও আদেশে জানান হাইকোর্ট। গত বছর ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা আওলাদ হোসেনের জেল খাটার পর এই সংক্রান্ত একটি রিট করা হয়। বাজারে নিত্যপণ্যের প্রতিটিরই দাম বাড়তির দিকে, এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, বিভিন্ন কারণে বাজারে পণ্যের সরবরাহ কম, যার কারণে দাম বেড়ে চলছে। এই মুহূর্তে বাজারে রয়েছেন আমাদের সহকর্মী সোহেল রানা, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সোহেল রানা, একটু জানতে চাইবো যে আপনি সকাল থেকেই বিভিন্ন বাজার ঘুরছেন এবং সেখান থেকে সর্বশেষ পদক্ষেপগুলো সরকার কি কি নিয়েছে তা তুলে ধরছেন। সর্বশেষ যেটি যোগ হয়েছে, আলুর দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 30 টাকা খুচরা পর্যায়ে। ক্রেতারা কি বলছেন, বেশি হলো নাকি তারা স্বস্তিতে আছেন? খুচরা বাজারে আলুর দাম যেটি বলা হচ্ছে যে 30 টাকা, সেটি কিন্তু ক্রেতারা মোটামুটি স্বস্তি। কারণ হচ্ছে যে পরিমাণ আলুর দাম বাড়তে শুরু করেছে, কারণ দেখেছি প্রায় 50 টাকা পর্যন্ত কিন্তু এখন আলুর দাম এই মুহূর্তে এখনও কিন্তু বিক্রি হচ্ছে। যে খুচরা দাম 30 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ, সেটি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। কারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন, তারা অতিরিক্ত প্রায় যারা খুচরা ব্যবসায়ী তারাই বলছেন যে এখানে 40 থেকে 45 টাকা পর্যন্ত তাদের কিনতে হয়েছে প্রতি কেজি আলু। সেখানে এখন আজকে পর্যন্ত তারা 50 টাকায় বিক্রি করছেন।
আর যে 30 টাকা যেটা নির্ধারণ করা হয়েছে, খুচরা ব্যবসায়ীরাই বলছেন যে পাইকারদের কাছ থেকে তারা যদি 25 টাকা কেজিতে আলু কিনতে পারেন তাহলেই তারা 30 টাকা পর্যন্ত বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হবে। এছাড়া কিন্তু তারা বলছেন যে এখন যদি এই মুহূর্তে যদি 30 টাকা করে আলু বিক্রি করতে বলা হয় তাহলে তারা সেটি আসলে করতে পারবেন না, তাদের অনেক লোকসান গুনতে হবে। সেই জন্য তারা বলছেন যখন থেকে তারা এই যে 25 টাকা কেজিতে আলু কিনতে পারবেন তখন থেকেই তারা বাজারে 30 টাকা কেজিতে আলু বিক্রি করবেন। এছাড়া ক্রেতারা কিন্তু বলছেন যে তারা মোটামুটি বাজারে সব ধরনের পণ্যের দাম যেহেতু বাড়তে শুরু করেছে, সেহেতু তারা বলছেন যে পদক্ষেপ নিয়ে যেরকম চালের দাম এর আগে নির্ধারণ করা হয়েছিল সর্বোচ্চ 52 টাকা বলা হয়েছিল, সেক্ষেত্রে আজকে আলুর দাম 30 টাকা নির্ধারণ করা হয়েছে। এরকম বেশ কিছু পণ্যে যেগুলো হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় এবং প্রায় অনেক দাম বাড়ছে, সেই সব পণ্যে কিন্তু এই ধরনের দাম নির্ধারণ করে দেয়া হলে তাদের জন্য অনেকটাই সাশ্রয় হবে এবং তাদের যে বাজারে যে একটি অসাধু প্রতিযোগিতা দাম বৃদ্ধির, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণের জন্য তারা বলছেন, ক্রেতারা বলছেন যে সোহেল রানা, সকাল থেকে বাজারের যে চিত্র এবং গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বাজারে প্রতিটি পণ্যের কিন্তু দাম বেশি। সবজির বাজারে তো 60 টাকার নিচে কোনো কেজি কোনো সবজিই নেই। এর বাইরে পেঁয়াজ নিয়ে অনেক আলোচনার পরেও কিন্তু পেঁয়াজের দাম সেই 80 থেকে 100 টাকায়। এই যে আলুর দাম কমলো বা অন্যান্য পদক্ষেপের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে আসলে? আপনি যেমনটি বলছিলেন যে এর আগে আমরা দেখেছি চালের দামের ক্ষেত্রে যে ধরনের নিয়ন্ত্রণ যে আর বাড়াতে পারবে না, সেটি মোটামুটি এখন পর্যন্ত রয়েছে। আর আলুর দামও যেহেতু একটি বাধ্যবাধকতা রয়েছে যে 30 টাকার বেশি, এক্ষেত্রে বিক্রেতা, ব্যবসায়ী এবং হচ্ছে যারা সাধারণ ক্রেতা রয়েছে, দুই পক্ষের জন্য কিন্তু একটি যৌক্তিক একটা জায়গা দাঁড়ায়। কিন্তু ধরেন সবজির বাজারে আমরা দেখেছি যে এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এর আগে সংবাদে জানিয়েছিলাম, কাঁচামরিচের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে 220-30 টাকা পর্যন্ত এবং 40 টাকা পর্যন্ত আমরা দেখেছি কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে। এটা কিন্তু একেবারেই অস্বাভাবিক একটা পরিস্থিতি। কারণ হচ্ছে মরিচের দাম 250 টাকা প্রায় ছুঁই করছে, এটা হতে পারে না। এবং ক্রেতা সাধারণ যারা বলছেন যে এমন পরিস্থিতি যদি হয়, এর আগে আমরা দেখেছিলাম গত বছরে কিন্তু পেঁয়াজের দামও কিন্তু একটি আকাশ ছোঁয়ার একটা দাম চলে গিয়েছিল, প্রায় 250 টাকা পর্যন্ত, 300 টাকা পর্যন্ত অনেক ক্ষেত্রে বিক্রি হয়েছিল। এইবার কিন্তু মোটামুটি বিভিন্ন দেশ থেকে পেঁয়াজের যোগান দিয়ে মোটামুটি এখন 90 এবং 80 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তারপরেও ক্রেতা সাধারণ তারা বলছেন যে এটিও অনেক বেশি দাম, তারপরেও যেন 100 টাকার উপরে না যায় সেটাও কিন্তু একটা ব্যাপার ছিল। তো এমন পরিস্থিতিতে আমরা দেখেছি এরকম যদি ব্যবস্থা নেওয়া যায় যে একটি দাম নির্ধারিত করে দেওয়া এবং বাজারে সরবরাহ পরিস্থিতি আরও বাড়ানো এবং বিভিন্ন দেশ থেকে যেসব দ্রব্য আমদানি করতে হয় সেই সব দ্রব্য আমদানি করা এবং হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে বোঝানো যে আসলে দ্রব্যর যে দাম তার বেশি অতিরিক্ত যেন কোনোভাবেই তারা ইচ্ছে মতো নাম বাড়াতে না পারে, এরকম পদক্ষেপ নিলে অবশ্যই বাজার মনিটরিংয়ের মাধ্যমে যদি জোরদার করা যায় সেক্ষেত্রে মনে হয় দাম অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকার, জনপ্রতিনিধি, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয়, দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করতে অসত্য ও ভিত্তিহীন সংবাদ ছড়ানো হচ্ছে। এর ফলে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সরকার ধৈর্যের সাথে এসব অপপ্রচারকারী ও তাদের সহযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ৭৫তম বার পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আগামী 22 নভেম্বর। তদন্ত প্রতিবেদন জমার পরবর্তী দিন ধার্য করেছে আদালত। আদালতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তা জমা দেয়নি তদন্তকারী সংস্থা র্যাব। পরে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী নতুন এই দিন ধার্য করেন। 2012 সালে ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় নিহত রুনির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। প্রথমে শেরেবাংলা নগর থানার পুলিশ ও পরে ডিবি এই মামলার তদন্তভার পায়। এরপর আদালত র্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেয়। রাজধানীর ভাটারায় একটি মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। ভাটারার সোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকায় মাদ্রাসাটি স্থানীয়ভাবে মইনুল মাদ্রাসা নামে পরিচিত। স্থানীয়রা জানান, বছরের শুরু থেকেই মাদ্রাসাটির দখল পাল্টা দখল নিয়ে তাবলিগ জামাতের সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সাদপন্থী কয়েকশো জন মানুষ মাদ্রাসাটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় অপরপক্ষ তাদের বাধা দিলে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পক্ষ বাইরে থেকে ইট পাটকেল ছুড়লে ভেতর থেকে আরেক পক্ষ তার জবাব দেয়। আমি মসজিদের চাবি এই এলাকার যে একজন মুরব্বী আফতাব আলী, ওনার কাছে বুঝাই দিয়েছি যে আপনারা নামাজ পড়বেন, এরপর মসজিদ বন্ধ করবেন। হাইয়াতুল উলিয়া সিদ্ধান্ত দেয় যে কাকরাইলের 4 জন ওলামা ফয়সল যে সিদ্ধান্ত দিছে, ওই কমিটি এই মাদ্রাসার বৈধ কমিটি হিসাবে 24 আগস্ট থেকে বিবেচিত হবে। এই সিদ্ধান্ত আমরা হাইয়াতুল উলিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দেয়। এরপরে সব কিছু নিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করি, এই যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, হাইয়াতুল উলিয়া সিদ্ধান্ত। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি কমিশনারকে বলে দেয় যে এখন ইনারাই কর্তৃপক্ষ, সুতরাং এনারা যাতে মাদ্রাসাটা চালাইতে পারে আপনারা ব্যবস্থা করে দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। মূলত মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। কয়েক ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মাদ্রাসা এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। মৌলানা সাদপন্থীদের প্রায় 100-200 অনুসারী এবং এরা এসে এই জায়গাটি দখল নিতে যায়। তো তখন মৌলানা জুবায়েরপন্থী এবং এখানকার এলাকার যারা লোকাল মানুষজন আছে, এদের উপস্থিতিতেই এইটা প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগেও দুপক্ষের সংঘর্ষের কারণে মাদ্রাসাটি দীর্ঘদিন বন্ধ ছিল। গত শুক্রবার তা খুলে দেওয়া হয়। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি 3 গ্রামবাসীকে অপহরণের ঘটনায় ইউপিডিএফ নেতা অমর সিন্ধু চাকমা সহ 5 জনকে আসামি করে মামলা হয়েছে। গত রাতে অপহৃত রাজলক্ষ্মী চাকমার স্বামী এবং রণজ্যোতি চাকমার বাবা ধর্মদাস চাকমা বাদী হয়ে দীঘিনালা থানায় এই মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন দানবীর চাকমা, তৃপ্তি রানী চাকমা, সুশীল কুমার চাকমা ও ফণীভূষণ চাকমা। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানিয়েছেন, প্রতিবেশী দানবীর চাকমার সঙ্গে দীর্ঘদিন ধরে ধর্মদাস চাকমার ভূমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার দুপুরে স্থানীয় কারবারি প্রণয় চাকমার টেলিফোনে 3 জনকে ডেকে নিয়ে যায় ইউপিডিএফ নেতা অমর সিন্ধু চাকমা। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রাইহানের মরদেহ পুনঃ ময়না তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AHM মাহফুজুর রহমান এই নির্দেশ দেন। এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর ক্রাইম সিন ইউনিট। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এই যে পুনঃ ময়না তদন্তের জন্য নির্দেশ দিয়েছে, পুনঃ ময়না তদন্ত কখন শুরু হবে এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? এই যে
পুলিশি নির্যাতনে যুবক নিহত হওয়ার ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিলেন নিহতের স্ত্রী। সেই মামলা যিনি তদন্ত কর্মকর্তা তিনি আদালতের কাছে এই মরদেহের পুনঃ ময়নাতদন্তের আবেদন করেছিলেন এবং আবেদনের প্রেক্ষিতে সিলেট জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AHM মাহফুজুর রহমান পুনঃ ময়নাতদন্তের আদেশ দিয়েছেন। সেই আদেশটি পিবিআই নিকটে পৌঁছে গিয়েছে এবং পিবিআই আমাদেরকে যেটি জানিয়েছে আদেশ হয়েছে কেবল, সেই নথিটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। পৌঁছানো হলেই পুনঃ ময়নাতদন্তের কাজ শুরু হবে। এদিকে এই মামলার তদন্তভার পুলিশ সদর দপ্তর থেকে পেয়েছে পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা ঘটনাস্থল 3 ঘন্টার মতো পর্যবেক্ষণ করেছে এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ক্রাইম ইউনিটের সদস্যরা ছাড়াও এখানে উপস্থিত ছিলেন এসপি মহোদয় এবং ওনারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পরবর্তী পর্যায়ে আলামত সংগ্রহ করার কথা বলেছেন তিনি যেটি জানিয়েছেন, যেহেতু আজকে প্রথম দিন দায়িত্ব পাওয়ার পর আজকে এই স্থানটি তারা ভিজিট করলেন এবং তারা প্রাথমিকভাবে কিছু সত্যতা প্রমাণ পেয়েছেন এখানে নির্যাতনের। পরবর্তীতে তারা আরো তদন্ত সাপেক্ষে যে ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যে রিপোর্ট প্রদান করবে সেটি তদন্তের মাধব, ব্যাপারে পিবিআই তো ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কিছু আলামতও পেয়েছে। আপনি যেটি বললেন, তারা আসলে বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমে কোনো ধরনের কোনো তথ্য দিয়েছে কিনা এই বিষয়ে? এই বিষয়টিকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কিংবা পিবিআই যেহেতু আজকে দায়িত্ব পেল, কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বিবৃতি প্রদান করেনি, যেটাকে প্রেস ব্রিফ বলা হয়। তবে আজকে পর্যবেক্ষণ শেষে ওনারা আমাদের সাথে কথা বলেছেন, তবে সেটা আনুষ্ঠানিক বক্তৃতা বলা যাবে না, কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত পুলিশ কোনো ধরনের তথ্য আমাদের সরবরাহ করেনি। উপর দিকে এই যে ফাঁড়ি, এই ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়া কিন্তু গত 48 ঘন্টা ধরে অর্থাৎ যখন তাকে বরখাস্ত করা হয় তার পরবর্তী পর্যায় থেকেই লাপাত্তা রয়েছে। তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি মহানগর মেট্রোপলিটন পুলিশ এবং তাকে গ্রেফতারের জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অবহিত করেছে। মাধব কর্মকার, আপনাকে ধন্যবাদ। কোনো রকম সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করছেন ঢাকার 2 সিটির পরিচ্ছন্নতা কর্মীরা, অথচ বাসাবাড়ি হাসপাতাল থেকে করোনা রোগীর ব্যবহৃত সামগ্রী সরাসরি সংগ্রহ করছেন তারা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। তাদের অভিযোগ সুরক্ষা সামগ্রী পাননি। তবে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন 4 দফায় সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। মহামারীর এই সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং স্বাস্থ্য বীমার তাগিদ বেসরকারি সংস্থা ওয়াটার এইডের। রাজধানীতে করোনা আক্রান্তদের শতকরা ৮০ বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের সহ বাড়ির সুস্থদের ব্যবহৃত সুরক্ষা সামগ্রীর সরাসরি সংগ্রহ করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। রাত 11টা থেকে বেলা 11টা পর্যন্ত আবর্জনা সংগ্রহ করে সেকেন্ডারি স্টেশনে নিয়ে আসেন তারা। এরপর সিটি কর্পোরেশনে ট্রাকে তোলা হয় আবর্জনা। ওয়ার্ড কার্যালয়ে তাদের জন্য হাত ধোয়ার নেই কোনো সুবিধা, কারো মুখে থাকে না মাস্ক, হ্যান্ড গ্লোভস, জুতা সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী। ঢাকার 2 সিটিতে পরিচ্ছন্নতা কর্মী প্রায় 10,000। বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলছেন, পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশি বিদেশি দাতা সংস্থার দেয়া করোনা সামগ্রী 4 দফায় বিতরণ করা হয়েছে। কর্মীরা এসব ব্যবহার করছে না। অনীহা থেকে এটা বলতেছে যে পায় নাই বলতে পারে, আমার সামনে কেউ বলতে পারবে না যে পায় নাই। দরকার পড়লে আমাদেরকে জোর করে এদেরকে পড়াইতে হবে। আমরা তো সচেতনতা সৃষ্টির জন্য, এখন আমার লোক, ওদেরকে তো স্বাস্থ্য সুরক্ষায় কাজ করতে হবে, এই জায়গায় তো পরিচ্ছন্নতায় কাজ করতে হবে। সুতরাং আমরা তাদেরকে এখন পড়াচ্ছি এবং পড়ানোটা নিশ্চিত করব। 4 দফা তাদের স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি প্রদান করেছি এবং তারা এখন পর্যন্ত ভালোভাবেই কাজ করছে এবং এই প্রায় 7 মাস অতিবাহিত হয়েছে। আমাদের যে মাঠ পর্যায়ে যে যারা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, তারা সেই ধরনের কোনো ইনফেক্টেড বা কোনো ফ্যাটালিটি আমাদের জানা নেই। বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের জরিপ বলছে, দক্ষিণ এশিয়ার পরিচ্ছন্নতা কর্মীরা সীমিত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও জীবাণুমুক্তকরণের সুবিধা ছাড়াই কাজ করে যাচ্ছেন। তাদের দাবি, বাংলাদেশের পরিচ্ছন্নতা কর্মীদের করোনা সচেতনতার ক্ষেত্রে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে। মহামারীর এই সময়ে তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি বিমা চালু করা জরুরি। স্বাস্থ্য বিমা বলেন, জীবন বিমা বলেন, এটা কোনোটাই তাদের নেই। কোনো রকম প্রশিক্ষণ সত্যিকার অর্থে নেই। সুতরাং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অবহিত করতে হবে যেটার প্রয়োজনীয়তাটা কতটুকু।
সিটি কর্পোরেশন বলছে শীত মৌসুমে করোনা মোকাবেলায় পরিচ্ছন্নতা কর্মীদের আবারও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে, কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত মাসের শুরুতে ঢাকা উত্তরের মেয়র ঘোষণা দিয়েছিলেন রাজধানীর উত্তরের সমস্ত মাঠ দখলমুক্ত করা হবে। সে লক্ষ্যে চলমান আছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কিন্তু নগরের বেশ কিছু মাঠ ও পার্কের অবৈধ স্থাপনা অপসারণে কোনো আগ্রহ নেই সিটি কর্পোরেশনের, অভিযোগ এলাকাবাসীর। এমনকি হচ্ছে না সাধারণ রক্ষণাবেক্ষণের কাজও। আর নগরবিদরা বলছেন রাজধানীর পার্ক ও খেলার মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের পাশাপাশি এলাকাবাসীকেও নিতে হবে। রাজধানীর দারুসালাম থানার একেবারে সামনে গোলাটেক ঈদগাহ ও খেলার মাঠ। এর 1/3 জুড়ে ফেলে রাখা হয়েছে পুলিশের জব্দ করা ট্রাক, গাড়ি সহ বিভিন্ন মোটরযান। এলাকাবাসী বলছে সিটি কর্পোরেশন এবং থানায় বহুবার অভিযোগ জানিয়েও অবৈধ দখলের কোনো সুরাহা হয়নি। এখানে 2টা ব্যাডমিন্টনের কোর্ট আছে, বয়স্করা খেলে। অনেক ক্ষেত্রে অনেক সময় এইগুলো গাড়িও এখানে থাকে, অনেক কষ্ট করে ওগুলো সরায়, মানে বয়স্করা যারা খেলতে পারে এই ব্যবস্থা হয়। শুধু বাচ্চারা খেলাধুলা করে তাই নয়, এখানে আমাদের বয়োবৃদ্ধ মহিলারা, পুরুষরা যারা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত, তারা সকাল এবং বিকালে হাঁটাহাঁটি করে। এটা একটা খেলার মাঠ, এটা একটা ঈদগাহ, এটার পরিবেশ আপনি এভাবে নষ্ট করতে পারেন না। এই বিষয়ে দারুসালাম থানায় যোগাযোগ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই বিষয়ে কথা বলতে অপারগতা জানায় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। মোহাম্মদপুর ইকবাল রোডের 2টি খেলার মাঠ গত বছরের অক্টোবরে সংস্কারের জন্য বন্ধ করে সিটি কর্পোরেশন। এবছর এপ্রিলে সংস্কার শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি অর্ধেকেরও বেশি কাজ। তো বাচ্চারা স্কুল যেতে পারে না, অন্তত কাছাকাছি যারা আছে তারা তো একটু মুভমেন্ট করতে পারতো। ওরা খেলতে যেতে পারতো বাচ্চারা, তারপর হলো আমরাও মর্নিং ওয়ার্কে বা ইভিনিং ওয়ার্ক যাই, যেটাই বলেন আর কি, যখন যার ইচ্ছে হতো হাঁটতে পারতো। এগুলো তো সব বন্ধ হয়ে আসছে। মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে আসাদ এভিনিউ সংলগ্ন 2টি পার্ক অযত্ন অবহেলায় পড়ে আছে দিনের পর দিন। এলাকাবাসীর অভিযোগ সিটি কর্পোরেশনের কোনো নজরদারি নেই এসব পার্কে। এখানে যে কিছু খেলনা বা কিছু রাইড আছে এগুলো ওই রকম ভালো মানের না, যে কারণে বাচ্চারা এখানে যে খেলাধুলার জন্য যে একটা ভালো পরিবেশ পাবে সেটি পাচ্ছে না। উত্তরের মেয়র জানালেন সিটির সমস্ত খেলার মাঠ ও পার্ক দখলমুক্ত করা হবে। এই পার্ক আগামী প্রজন্মর, এই পার্ক আমাদের কারো নিজস্ব সম্পত্তি না না না। আমার কাউন্সিলর আছেন, আমি বলে দিচ্ছি, আপনারা যান, কারো কোনো সাহস হবে না, কারো কোনো সাহস হবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্যই হবে এই খেলার মাঠ, এই পার্ক। নগর পরিকল্পনাবিদরা বলছেন পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত রাখতে নগর কর্তৃপক্ষের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। এলাকাবাসীর ব্যবস্থাপনা এবং সিটি কর্পোরেশনের যৌথ ব্যবস্থাপনায় এর পরিচালন ব্যবস্থা নিশ্চিত করার কার্যক্রম চলমান কার্যক্রম। যেহেতু বিভিন্ন অধিকার, অন্যায় অধিকারের মানুষগুলো বারবার দখলের চেষ্টা করছে এবং রাতারাতি করবে বলে ধারণা করা হয়, সেজন্যই টিনের দেয়াল দিয়ে ঘেরাও করে এই কার্যক্রম দ্রুততম শেষ করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা উত্তর সিটির সংস্কার ও দখলমুক্তির তালিকায় রয়েছে মোট 21টি মাঠ। এবছরের ডিসেম্বরের মধ্যে সবগুলো মাঠ রাজধানীবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা ঢাকা উত্তরের মেয়রের। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন, অবকাঠামো এবং গবেষণা খাতে উন্নয়নের জন্য নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান। এর মধ্যে শুরু হয়েছে এর কার্যক্রম। এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রই পাল্টে যাবে বলছে কর্তৃপক্ষ। শিক্ষার্থী অনুপাতে পর্যাপ্ত আবাসিক হল নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে আবাসন নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। ছাত্র ছাত্রীর তুলনায় গ্রন্থাগারের ধারণ ক্ষমতাও কম। বিশ্ববিদ্যালয়ের এসব সংকট কাটাতে নেওয়া হচ্ছে মাস্টার প্ল্যান। এর আওতায় বিশ্বমানের গ্রন্থাগার, গবেষণাগার, আধুনিক জিমনেশিয়াম ও মেডিকেল সেন্টার হবে। সবুজায়নের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ ও খেলার মাঠের উন্নয়ন করা হবে। আধুনিকায়ন হবে টিএসসিরও। মাস্টার প্ল্যান আমাদেরকে বলবে যে এখানে একাডেমিক ভবন করতে হবে, এখানে রিসার্চ বিল্ডিং হবে, এখানে আবাসিক ভবন হবে, এইগুলো সব মাস্টার প্ল্যানে বলবে। গণপূর্ত বিভাগ জানিয়েছে মাস্টার প্ল্যানের নকশার কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বাংলা একাডেমি এবং জাতীয় জাদুঘরও আধুনিক করা হবে।
পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আমি মাস্টার প্ল্যান যেটা তৈরির জন্য ডিজিটাল সার্ভে প্রয়োজন, সেই ডিজিটাল সার্ভে এবং ড্রোন সার্ভে এই দুটোই আমি সম্পন্ন করেছি। এটা স্থাপত্য অধিদপ্তরে প্রেরণ করেছি। তারা এখন এই ডাটা তথ্যপত্র নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানটা তৈরি করবে। শিক্ষার্থীরা বলছেন তাদের সুবিধার বিষয়টি যাতে মাস্টার প্ল্যানে সর্বোচ্চ গুরুত্ব পায় তা নিশ্চিত করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়টি যেন পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, এটির আলোকেই যেন ভবিষ্যতে নতুন হল, বর্ধিত ভবন নির্মাণ করা হয়, সেটি আমরা আহ্বান জানিয়েছি। কর্তৃপক্ষ জানিয়েছে মাস্টার প্ল্যানটি হবে দীর্ঘমেয়াদী, বাস্তবায়ন হবে ধাপে ধাপে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করবেন তারা। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে পড়া জেলেদের অভিযোগ প্রতি বছরই চাল পান নিষেধাজ্ঞা শেষে, যা তাদের কোনো উপকারে আসে না। এছাড়া বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগও তাদের। অনেক সময় দেখি তারা ব্যবসায়ী করে হেরা চাল পায়, আমরা চালটা পাই না। চালটা যখন অবরোধ দেয় তখন দিলে আর কি ভালো হয়, অভাবটা দূর হয়। তখন তো আমরা বসা থাকি, কাজ কাম নাই। সরকার সহায়তা করে, সরকারের দেয় এমপির কাছে, এমপিরা দেয় নেতার কাছে, ছোট ছোট নেতারা এটা ভাগ করে খেয়ে নেয়, কয় আমরাই জেলিয়া। জেলেদের সহায়তার ক্ষেত্রে কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা রাতে দিনে 24 ঘন্টা 4টি করে টিম আমরা রোস্টার করে আমরা নদীতে অবস্থান করব, যাতে করে অসাধু জেলেরা মা ইলিশের এই প্রজননের সর্বোচ্চ মৌসুমে যাতে কোনো ক্রমেই আমাদের জাতীয় মাছের প্রজননকে ব্যাহত করতে না পারে। ইলিশ শিকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সভা এবং নদীতীর এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আজ থেকে তো নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, তো এই যে নিষেধাজ্ঞা দেয়া হলো সে বিষয়ে জেলেরা কতটা জানেন, প্রচারণা কেমন এবং প্রণোদনার বিষয়ে সব প্রস্তুতি কি নিয়েছে কিনা মৎস্য বিভাগ? ধন্যবাদ। সব কথার আগে আমি একটু বলে রাখি, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বরিশালের ইলিশ মোকাম। তো অন্যান্য দিন ইভেন গতকালকেও এখানটায় যে জ্যাম ছিল, একটু দেখুন যে এখন এখানে যে সমস্ত মাছ ধরার ট্রলার ছিল বড় বড়, সবগুলো কিন্তু ওপারে নোঙর করে রাখা হয়েছে। বাদ বাকি যে ট্রলারগুলো রয়েছে সেগুলো জেলেদের যে যার বাড়ির সামনে নিয়ে রাখা হয়েছে, কারণ এখন এটি সারাতে হবে, নৌকা যা রয়েছে তাও সারানো অনেক কাজ এই সময়টায় তাদেরকে করতে হবে। আর যে কথাটি বলা হচ্ছিল যে আসলে জেলেরা আগে থেকেই জানে যে আজ থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে বা অভিযান শুরু হবে। তবে আগেই জানানো উচিত যেটি হচ্ছে যে সাধারণত অক্টোবর মাসের পূর্ণিমার আগে পিছিয়ে 22 দিনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে বা ধরা হয়ে থাকে। এটি হচ্ছে ইলিশের মানে যেটিকে বলা হয় পিক প্রজনন মৌসুম। তো এবারে যেটি হয়েছে, এবারে অক্টোবর মাসের 1 তারিখে প্রথম পূর্ণিমা গেছে এবং 30 তারিখে দ্বিতীয় পূর্ণিমা, অর্থাৎ একই মাসের মধ্যে দুটো পূর্ণিমা পড়ায়। এরা মাঝামাঝি সময় অর্থাৎ অমাবস্যা থেকে তাদের যাত্রা শুরু করেছে এবং এক পূর্ণিমা বাদে প্রায় 5 দিনের মতো সময় পাবে, সেই সময়টা পাবে। কিন্তু গতকালকে যে ইলিশ, আমি ইচ্ছে করে এখানে এসেছিলাম, তো গতকালকে যে ইলিশ ধরা পড়েছে এবং যে ইলিশ এসছে সেই ইলিশগুলোতে কিন্তু দেখা গেছে যে এবারের মৌসুমে যে যাচাই করা হয়েছে বা বাছাই করা হয়েছে এটি প্রপার। কারণ গতকালকে অনেক ইলিশ পাওয়া গেছে যে ইলিশ অলরেডি ডিম ছেড়ে দিয়েছে, এমনও ইলিশ পাওয়া গেছে যেগুলো ডিম সহ ধরা পড়েছে কিন্তু ডিমগুলো মুক্ত। অর্থাৎ দেখলে বোঝা যায় যে এখন ইলিশ ধরার যে প্রকৃত সময় সেটি এটি। তো জেলে এখান থেকে প্রচারণা যা হয়েছে তা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, লোকাল পত্রিকা, অনলাইন সবগুলোতে প্রচারণা হয়েছে। যদিও মৎস্য বিভাগ নিজস্ব উদ্যোগে কি এমন একটা করেছে তা আমরা বলতে পারবো না, কারণ আমাদের কিন্তু কিছু জানায়নি বা কখনোই তারা জানান না। জেলা প্রশাসন থেকে যেটি করা হয়েছে, আজকে তারা উদ্বোধন করেছেন। আজকের মূল দিনটি কিন্তু আজকের দিনটা তাদেরকে অ্যালার্ট করে দেওয়া যে নদী থেকে সরে যাও। তো তারা যেটি করেছেন, উদ্বোধন পর্ব নদী টহল দিয়েছেন এবং সেখান থেকে জেলেদের বারবার বলা হচ্ছে সরে যেতে, যে এখন পর্যন্ত সময় দেওয়া আছে। আমার আগে কিছুক্ষণ আগে একটা ট্রলার এসেছে, যারা এখন পর্যন্ত মাছ নদীতে আটকা পড়ছে তাদেরকে আসার জন্য, তবে মাছ আনা যাবে না। সবগুলো বাজার আজকে বন্ধ রয়েছে, শুধু ইলিশ নয়। আজকে বরিশালে যেটা দেখা গেছে, আসলে মিঠা পানির মাছ বলতে যা রয়েছে সবগুলোই সংকট দেখা দিয়েছে। আর যে প্রণোদনার কথা যেটি বলা হয়েছে, সেখানে এই যে নিষেধাজ্ঞার সুফল এরই মধ্যে দেশবাসী পেতে শুরু করছে, আমরা আশা করছি জেলেরা এটি মেনে চলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। করোনা ঝুঁকিতে দুর্গাপূজায় থাকছে না জমকালো আয়োজন, ভার্চুয়াল মাধ্যমে অঞ্জলি প্রতিমা দর্শন।
নেইমারের হ্যাটট্রিকে পেরুকে 4-2 গোলে হারালো ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা। পিরোজপুর জেলা হাসপাতালে তেল বেশি খরচ হওয়ায় বৈদ্যুতিক জেনারেটর না চালানোর অভিযোগ রয়েছে। হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ না থাকলে বিকল্প হিসাবে রোগীদের জন্য এই জেনারেটরের ব্যবস্থা করা হয়, কিন্তু দীর্ঘদিন ধরে সেটি চালু না করায় চরম ভোগান্তিতে রয়েছেন রোগীরা। পিরোজপুর জেলা হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 2004 সালের এপ্রিলে চালু করা হয় বৈদ্যুতিক জেনারেটর। তবে বড় আকৃতির ওই জেনারেটরে তেল খরচ অনেক বেশি হওয়ায় আর্থিক সংকটের কারণে 3 মাস পরই তা বন্ধ হয়ে যায়। হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা না থাকায় লোডশেডিংয়ের সময় অতিরিক্ত গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন ভর্তি থাকা রোগীরা। ঠান্ডা অসুস্থ লোক কারো কিছু অসুস্থ হয় তাহলে এই বসবাস করা যায়। একটা সরকারি হসপিটাল, একটা জেনারেটর ব্যবস্থা নেই, এতগুলা রোগী আছে, তাদের মেইনটেনেন্সের রুমের কোনো রুলস নেই। এ বিষয়ে সিভিল সার্জন ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জেনারেটরটি নষ্ট হয়ে গেছে। রোগীদের ভোগান্তি কমাতে ছোট জেনারেটর কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঠিক করতেও অনেক টাকা খরচ হয়, তেলের খরচও অনেক বেশি, সাব স্টেশনের মতো একটা, সেই কারণে ওইটার বাজেট পাওয়া যায় না, এই জন্য ওইটা নিয়ে আসলে কেউ মাথা ঘামাচ্ছে না। 1982 সালে প্রতিষ্ঠিত পিরোজপুর সদর হাসপাতালকে এবছরের জানুয়ারিতে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। একই সঙ্গে নাম পরিবর্তন করে রাখা হয় পিরোজপুর জেলা হাসপাতাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারের দুর্গাপূজায় জমকালো কোনো আয়োজন থাকছে না, সীমাবদ্ধ থাকবে ধর্মীয় আচার অনুষ্ঠানে। করোনা সতর্কতায় ভিড় এড়াতে এমন পদক্ষেপ নিয়েছে পূজা উদযাপন পরিষদ। তবে কেবল লাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা মণ্ডপ থেকে সরাসরি অঞ্জলি ও প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হচ্ছে। মাত্র কয়েক দিনের অপেক্ষা, এরপরই বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। করোনার কারণে এবার শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকবে, হচ্ছে না বর্ণিল আলোকসজ্জা, মেলা বা আরতি প্রতিযোগিতা। রাজধানীর বনানী মাঠের একপাশে ছোট্ট প্যান্ডেলে দুর্গাপূজা হবে এবার। মণ্ডপে না এসে বাড়িতে বসেই ভক্তদের প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। সমস্ত মেম্বারদেরকে জুমে লিংক দিয়ে দিব, ফেসবুকে থাকবে, এটা থাকবে। আর আমরা লোকাল যে সমস্ত টেলিভিশনের যে মাধ্যম আছে সেটাও আমরা ব্যবস্থা করব। এর মাধ্যমে তারা অঞ্জলি তো প্রদান করতেই পারবে, তারপর পূজার যে অংশটুকু তারা সেটা দেখতে পারবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরে প্রতিমা বানানো শেষ, তবে শিল্পী রং তুলির ছোঁয়া লাগেনি এখনো। অন্ধকার দূর করতে যতটুকু আলো প্রয়োজন মণ্ডপে তার চেয়ে বেশি আলো জ্বলবে না এবার। যারাই দর্শনার্থী থাকবে, মন্দিরে আসবে, তাদেরকে মাস্ক বাধ্যতামূলক করবে আর হ্যান্ড স্যানিটাইজার দিবে। মাস্কটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ নিজস্ব ভাবেই হচ্ছে এটার যোগান দেবে এবং হচ্ছে মাস্ক ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। পূজা উদযাপন পরিষদের হিসেবে সারা দেশে 30,700 মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছরের চেয়ে প্রায় 1,500 কম। আয়োজকরা জানান, এবছর করোনা থেকে মুক্তি ও নারী অবমাননা বন্ধে বিশেষ প্রার্থনা থাকবে দেবীর কাছে। এবার পূজা হবে, উৎসব হবে না, তবে মন্দিরে মন্দিরে দেবালয়ে তারা মাইক ব্যবহার করতে পারবে স্বাস্থ্য সচেতনতা এবং নির্দেশনার জন্য। বাকিটা পূজার মণ্ডপে যতটুকু ধর্মীয় মতে যা প্রয়োজন সেটাই তার ভিতরেই তারা সীমাবদ্ধ থাকবে। 22 অক্টোবর ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, দশমী 26 অক্টোবর। বিসর্জনেও এবার থাকবে না কোনো শোভাযাত্রা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে খুলছে মসজিদে নববীতে মহানবীর রওজা মোবারক। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার থেকে ওমরাহ পালনকারীরা রওজা মোবারক দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়ায় অংশ হিসাবে এই পরিকল্পনা জানিয়েছে মন্ত্রণালয়। ফলে ওমরাহ পালনকারীরা এখন মসজিদে নববীতে নামাজ আদায় ও তাওয়াফের সুযোগ পাবেন। এছাড়া মক্কার মসজিদুল হারামেও
40,000 মুসল্লি নামাজ পড়তে পারবেন। এদিকে মঙ্গলবার সৌদি আরবে নতুন করে 474 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন 19 জন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়েছে তার। মঙ্গলবার সন্ধ্যায় বেলভিউ কর্তৃপক্ষের বরাতে এই তথ্য দিয়েছে আনন্দবাজার পত্রিকা। আজ আবারও করোনা পরীক্ষা করা হবে তার। সেই সঙ্গে আগের থেকেই তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। তবে তার আগের মতোই করোনার চিকিৎসা চলছে। এ পর্যন্ত 2বার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে সৌমিত্রকে। শরীরে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য রয়েছে। বুধবার সৌমিত্রের আরেক দফা করোনা পরীক্ষার কথা আছে। এর আগে সোমবার সংকট এখনও কাটেনি জানিয়ে আনন্দবাজার জানায় তার প্রোস্টেট ক্যান্সার ছড়িয়েছে ফুসফুস ও মস্তিষ্কে। টানা কয়েকদিনের বৃষ্টিতে ভারতের হায়দ্রাবাদে ভূমিধসে এক শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায় ভূমিধসের কারণে একটি ভবন ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে প্রাণ গেছে আরও 9 জনের। টানা 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে 2 রাজ্যে। বৃষ্টির কারণে তেলেঙ্গানা রাজ্যে 6 জন এবং অন্ধ্রপ্রদেশে 3 জনের প্রাণহানি হয়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে অন্ধ্রপ্রদেশের সব হাইওয়ে। নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। আগামী 2 দিন এই 2 রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে নিম্নাঞ্চলগুলোতে বন্যার পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে তেলেঙ্গানা রাজ্যের 14 জেলা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচও জয় পেল 2 জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। 2 দলই শুরুতে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। পেরুকে 4-2 গোলে হারিয়েছে ব্রাজিল, আর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় 2-1 ব্যবধানে। তবে ইকুয়েডরের কাছে 4-2 গোলে হেরে গেছে উরুগুয়ে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমে আধিপত্য বিস্তার করেই খেলছিল পেরু। ব্রাজিল ডিফেন্সের ভুলে শুরুতে লিডও নেয় তারা। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান নেইমার। 59 মিনিটে আবারও এগিয়ে যায় পেরু। তবে এবার সমতায় ফিরতে দেরি করেনি ব্রাজিল। নেইমারের কর্নার থেকে জাল খুঁজে নেন রিচার্লিসন। শেষ দিকে নেইমারের আরও একটি সফল স্পট কিকে ব্রাজিল লিড নিলে মেজাজ হারান পেরুর ফুটবলাররা। অখেলোয়াড় সুলভ আচরণের কারণে লাল কার্ড দেখেন পেরুর ডিফেন্ডার জামব্রানো এবং বেঞ্চে থাকা ক্যাসেদা। ম্যাচের যোগ করার সময় নেইমার হ্যাটট্রিক পূর্ণ করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। আন্তর্জাতিক ফুটবলে 64 গোল করে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর 62 গোলের রেকর্ড ভাঙলেন নেইমার। ব্রাজিলের জার্সিতে নেইমারের চেয়ে বেশি গোল কেবল পেলের। দ্য গ্রেট পেলের গোল সংখ্যা 77। এদিকে বলিভিয়ার লা পাসে বিরূপ পরিসংখ্যানকে সঙ্গী করে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এর আগে এই ভেন্যুতে 10 ম্যাচের মাত্র 3টি জিততে পেরেছিল তারা। ঘরের মাঠে শুরুতে বলিভিয়া এগিয়ে গেলে শঙ্কা বাড়ে আরও। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তে। ম্যাচের শেষ দিকে মার্টিনেজের পাস থেকে বল পেয়ে গোল করেন বদলি নামা কোরেয়া। পুরো ম্যাচেই মাঝমাঠ জুড়ে অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন মেসি। ব্রাজিল ও আর্জেন্টিনা জয় পেলেও হেরে গেছে উরুগুয়ে। ইকুয়েডরের কাছে 4-2 গোলে হেরেছে লুইস সুয়ারেজের দল। ঘরের মাঠে প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায় ইকুয়েডর। বিরতির পর ব্যবধান 4-0 করে দলটি। শেষ দিকে সুয়ারেজের জোড়া গোল উরুগুয়ানদের হারের ব্যবধান কমিয়েছে কেবল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফা নেশনস লিগে আজ হাই ভোল্টেজ সব ম্যাচ। গেল বিশ্বকাপের 2 ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ফ্রান্স রাতের লড়াইয়ে নামবে। অন্যদিকে নেদারল্যান্ডসের চ্যালেঞ্জ নেবে ইতালি। এছাড়া পর্তুগাল খেলবে সুইডেনের বিপক্ষে, আর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের প্রতিপক্ষ আইসল্যান্ড। সবকটি ম্যাচ শুরু রাত 1:45টায়। গেল সেপ্টেম্বরেই বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষততে প্রলেপ দেওয়ার সুযোগ ছিল ক্রোয়েশিয়ার, কিন্তু ইতিহাসেরই পুনরাবৃত্তি হয় সেবার। প্যারিসে ন্যাশনস লিগের সেই ম্যাচেও ক্রোয়াটরা ফ্রান্সের কাছে হারে 4-2 গোলে। স্কোরলাইনটা ঠিক বিশ্বকাপ ফাইনালের মতো। এবার দ্বিতীয় সুযোগ, আবার ফুটবল মাঠে মুখোমুখি ক্রোয়েশিয়া ফ্রান্স। এবার মডরিচদের ডেরায় আসবে পগবারা। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে মিডফিল্ডার ব্রোজোভিচকে পাবে না ক্রোয়েশিয়া। ফ্রান্স দলে সিসোকো আর মার্শিয়ালের জায়গা হতে পারে। আগের ম্যাচে পর্তুগালের সঙ্গে লড়েছে ফরাসিরা। পর্তুগিজ তারকা রোনালদো করোনা আক্রান্ত হলেও এখন পর্যন্ত শঙ্কামুক্ত আছেন কন্তে গ্রিজম্যানরা।
লুকা মডরিচের মতো ফুটবলার থাকায় ক্রোয়েশিয়া ভয়ঙ্কর দল। খেলার গতিপথ পরিবর্তন করে দিতে পারে সে। তার টেকনিক, গোল করা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়তে যাচ্ছি। তারা বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা দল। নিঃসন্দেহে এই টুর্নামেন্টে সবচেয়ে কঠিন হলো ফ্রান্সের বিপক্ষে লড়াই। ইতালির বিপক্ষে লড়াইয়ের আগে করুণ অবস্থা নেদারল্যান্ডসের। শেষ 3 ম্যাচে জয় নেই ডাচদের, নেই কোনো গোলও। অন্যদিকে শেষ 18 ম্যাচ ধরে অপরাজেয় ইতালি, আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। রবার্তো মানচিনির দলকে হারানো কঠিন হবে নেদারল্যান্ডসের জন্য। কোম্যানের বিদায়ের পর ডাচদের নতুন কোচ ডিবোয়ের এখনও জয়ের দেখা পাননি। এদিকে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। 3 ম্যাচে 2 জয় নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে পর্তুগিজরা। জয়ের আত্মবিশ্বাস থাকলেও পর্তুগাল রোনালদোর অভাব বোধ করবে। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন CR7। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপে সিনিয়রদের পারফরমেন্স নিয়ে খুব একটা ভাবনা নেই নির্বাচকদের। নান্নু বাশার দেখে নিতে চান যুবদল ও এইচপি সদস্যদের। হৃদয়, মুগ্ধ, ইরফানের পারফরমেন্স এরই মধ্যে মন কেড়েছে নির্বাচক হাবিবুল বাশারের। এই ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে জয় এসেছে, সেখানে নাজমুল একাদশের টপ অর্ডারের কোনো ভূমিকা নেই। সৌম্য, সাইফ, শান্তরা ব্যর্থ। অনুশীলনে এজন্য একটু বেশি সিরিয়াস ব্যাটসম্যানেরা। নেটে খুঁজে পাওয়া গেল না সবশেষ 3 ইনিংসে রান না পাওয়া মুশফিককে। সিরিয়াস মুশি দলের সাথে ব্যাটিং অনুশীলন করেননি। ইনডোরে ভুল ত্রুটি নিয়ে একাকী কাজ করেছেন প্রায় 2 ঘন্টা। সিনিয়রদের মধ্যে প্রথম ম্যাচে তামিম, লিটন, সৈকত, মিঠুনও রানের দেখা পাননি। এ নিয়ে নির্বাচকদের ভাবনা নেই এতটুকু, কারণ তাদের নজর যে নতুনদের দিকে। প্লেয়ার লাইক মুশফিক, মাহমুদুল্লাহ এরা আসলে প্রুভেন প্লেয়ার, এদের পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নেই। আর এরা সময়ের মধ্যে পারফর্ম করবেই, সেটা কোনো কনসার্ন নয়। বাট এই সাথে নতুন খেলাদের দেখতে পাচ্ছি, আচ্ছা আমাদের জন্য কোনোটাই কোনো সমস্যা নেই। টিম গঠনে তাড়াহুড়ো নেই। বিপিএল বাতিল হয়েছে, সামনে কি ঘরোয়া টুর্নামেন্ট হবে তাও নিশ্চিত নয়। জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সফর হবে ধরেই পরিকল্পনা গুছিয়ে রাখছেন নির্বাচকেরা। খেলোয়াড়রা কিন্তু খুব কম্পিটিটিভ ক্রিকেট খেলছেন, প্রতিযোগিতা নিয়েই খেলছেন। এবং আমাদের যদি ওয়েস্ট ইন্ডিজ সফর হয় জানুয়ারি মাসে, তার আগে আমরা কী টুর্নামেন্ট পাবো আমরা এখনও শিওর নেই, কেউ আসলে শিওর না। বাট এইটা দিয়েই কিন্তু আমরা দেখা শুরু করেছি মোটামুটি। বাট এটা আমাদের মাথায় আছে যে সবাইকে আমরা একদম পুরোপুরি ছন্দে পাবো না, হয়তো 1-2 ম্যাচ সুযোগ একটু বেশি লাগতে পারে। শুরুর দিকেই নজর কেড়েছেন হৃদয়, মুগ্ধ, সুমন, ইরফান। সময়ের সাথে আরও অনেকেই হয়তো আলো কাড়বেন। বাড়বে প্রতিযোগিতা, যাতে লাভ হবে জাতীয় দলের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুব এশিয়া কাপের ক্যাম্পে যোগ দেওয়া সব খেলোয়াড়ই করোনা নেগেটিভ। সোমবার পরীক্ষার পর আজ ফলাফল জানানো হয়েছে। ফলে ক্যাম্প শুরু হতে আর কোনো শঙ্কা নেই। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 জুনিয়র এশিয়া কাপের গ্রুপ, যেখানে কঠিন গ্রুপে বাংলাদেশ। গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গে পড়েছে গত আসরের চ্যাম্পিয়ন ভারত, রানার আপ পাকিস্তান, তৃতীয় সাউথ কোরিয়া, আর সাথে যোগ হয়েছে চাইনিজ তাইপে। টুর্নামেন্টের 10 দলের মধ্যে শেষ মুহূর্তে ওমান নাম প্রত্যাহার করায় যোগ করা হয়েছে সিঙ্গাপুরকে। সবশেষ 2015 সালে মালয়েশিয়ায় যুব আসরের কোয়ার্টারে খেলেছিল বাংলাদেশ। আগামী 21 থেকে 30 অক্টোবর বসবে যুব এশিয়া কাপের আসর। আর এরই সাথে শেষ করছি আজকের সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।